স্বামীর একান্ত অন্তরঙ্গ ভিডিও হাতে বসে আছে ৮ মাসের অন্তঃসত্ত্বা আদিবা। দু চোখ যেন মানতেই চাইছে না যা চোখের সামনে মোবাইলে দেখছে। দু চোখ ঝাপসা হয়ে আসছে বারবার অশ্রুর বন্যায়। ইচ্ছা তো করছে চিৎকার করে কাঁদতে, তবে পারছে না, শুধু এই অনাগত জানটার ক্ষতি হয়ে যাবে ভেবে। কি কমতি রেখেছিলাম আমি? বেশ তো ছিলাম আমরা, তাহলে কেন প্রয়োজন পড়ল ওর অন্য নারীর সংস্পর্শ? তবে কি আমি ব্যর্থ ছিলাম ওকে সুখ দিতে? কই না তো, তেমন তো কখনো মনে হয়নি। তাহলে কি? না, আর ভাবতে পারছি না। দু হাতে মাথা চেপে ধরে বসে আছে আদিবা। নানা প্রশ্নেরা ঘোরপাক খাচ্ছে, অথচ এর কোনো উত্তর জানা নেই। এই সকল উত্তর দিতে পারবে কেবল একমাত্র রাফি। ঘড়ির দিকে তাকালো আদিবা। এখন বিকাল ৫টা, ৭টা নাগাদ এসে যাবে আমার সকল প্রশ্নের উত্তরদাতা। আদিবা উঠে হাত মুখ ধুয়ে নেয়। তাতে কোনো লাভ হচ্ছে না, অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ছে একাই। চোখের সামনে বারবার ভেসে উঠছে দৃশ্যগুলো। কত টানা খুশি ছিল ভিডিওতে ওরা পুরো সময়টা। রাফিকে দেখে মনেই হচ্ছিল না ও কাউকে ধোকা দিচ্ছে। কি করে পারল ওর সাথে এইভাবে জড়িয়ে আমাকে ঠকাতে? একবারও ভাবলো না আমার কথা, আমাদের চরম ভালোবাসার অংশের কথা, যা আমার মাঝে বেড়ে উঠছে। আল্লাহ আমাকে একটু ধৈর্য দান করো অন্তত ও ফেরা পর্যন্ত। আদিবা বারান্দা বসিয়ে অপেক্ষা করতে লাগলো রাফির জন্য। আজ রাফি আগে এসে পড়েছে। ঘরে ঢুকে প্রতিদিনের মতোই সোজা ওয়াশরুমে চলে গেল। আদিবা নিজের রাগটা অনেক কষ্টে চেপে রইল। রাফি ফ্রেশ হয়ে এসে আদিবার সামনে বসল। কেমন আছে আমার বউ? আর ছোটটা? ঝুঁকে আদিবার পেটে চুমু দিতে গেলেই আদিবা বাধা দেয়। হুঙ্কার ছেড়ে বলে, ছোবে না তোমার এই নোংরা হাতে আমার বাবুকে। রাফি হকচকিয়ে যায়। কি বলছো তুমি? আমি তো ফ্রেশ হয়ে এলাম, দেখো হাতে কোনো নোংরা নেই। তার ছেলের হাসি দিয়ে বলল, নোংরা তো তোমার হাতে না, শরীরের প্রতিটি শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। মোবাইলটা ছুঁড়ে মারল রাফির দিকে। মোবাইল হাতে নেওয়ার আগে ভিডিও থেকে ওদের কথোপকথন শুনতে পেল রাফি। হাত কাঁপছে প্রচুর, গলা শুকিয়ে যাচ্ছে। তাহলে কি লিপি সত্যি ভিডিওটা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। আমি লিপিকে শুধু ব্যবহার করেছিলাম আদিবার প্রেগনেন্সিতে ওর থেকে দূরে থাকায়। আমি আদিবাকে প্রচুর ভালোবাসি, তবে দেহকে শান্ত রাখতে পারিনি। লিপির সাথে আজ অনেক ঝগড়া হয়। ও চাচ্ছে আদিবাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করি, যা অসম্ভব। তাছাড়া লিপি কোনো সতী সাবিত্রীও নয় যে ওকে বিয়ে করতে হবে। না জানি কত ছেলের সাথে ও শারীরিক সম্পর্ক করেছে। সে ইজ এ প্লে গার্ল। আদিবাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। আবার ও আমার অনাগত সন্তানের মা। লিপি এক পর্যায়ে বলে, তাহলে তোমার আমার সাথে কাটানো মুহূর্তগুলোর ভিডিও পৌঁছে যাবে তোমার সুপ্রিয় স্ত্রীর কাছে। রাফি লিপির গালে সজোরে চর বসিয়ে দিয়ে বের হয়ে আসে হোটেল থেকে। লিপি পেছন থেকে চেঁচিয়ে বলেছিল, এর ফল ভালো হবে না রাফি। তবে কি তাই হলো? আদিবার চিৎকারে হুঁশ ফেরে রাফির। কথা বলছিস না কেন তুই? এগুলো কি বল? রাফি মাথা নিচু করে আছে। এতে আদিবার রাগ আরও বেড়ে যায়। রাফিও চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ করেছি আমি। দীর্ঘদিন তোমার সাথে না থাকায় আমার সমস্যা হচ্ছিল, এর জন্য করেছি। তাতে কি হয়েছে? মানে আমি যতদিন না বাচ্চা প্রসব করে সুস্থ হয়ে তোমার সাথে থাকতে না পারতাম, ততদিন তোমার ওই অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে? হ্যাঁ, কি হয়েছে তাতে? আমি একটা ছেলে। বাকি কথা বলার আগে আদিবা ওর দুর্বল শরীর নিয়েই রাফির গালে চড় মারে। কতটা হায়াহীন হলে এভাবে কথা বলতে পারে মানুষ? তুই ছেলে তাই তোর শরীরে জ্বালা বেশি, আর আমার শরীরে কিছু নেই? আমি কি অনুভূতিহীন প্রাণী? দীর্ঘ 10 মাস তোর বীর্যজাত সন্তানকে পেটে ধরে তাকে দুনিয়ার আলো দেখাবো আমি, আর তুই এর বিনিময়ে কি দিয়েছিস? ধোকা। চরিত্রহীন। কিভাবে পারলি ধোকা দিতে আমাদের? একটা বারও কি মনে পড়েনি অন্য নারীকে স্পর্শ করার সময় আমার কথা? তোর জায়গায় আমি হলে কি করতি তুই? অনেক বেশি বলছো তুমি আদিবা। তোমার ব্যবহার ঠিক করো। তুমি কেন যাবে অন্য কারো কাছে? ভাবো কিভাবে এসব? আমি বললাম তো শুধু তোমার প্রেগনেন্সির সময়টুকুই। রাফির কথা শুনে আদিবার রাগ এবার সহ্যের বাইরে চলে যায়। এখন একটা বাচ্চা হবে, তাই এখন তুই গিয়েছিস শরীরের জ্বালা মেটাতে? তাহলে আবার যদি আমার বেবি হয় তখন তুই আবার যাবি? আর তুই পরনারীর কাছে গেলে আমি কেন যেতে পারবো না পরপুরুষের কাছে? রাফি কি বলবে ভেবে পাচ্ছে না। লজ্জায় মরে যেতে মন চাচ্ছে। আমি ভাবিনি ব্যাপারটা কখনো আদিবা জানবে, আর যদিও জানে তবে আমি নিজেই বলতাম সেটা অনেক পরে, বা বলতামই না। কিন্তু লিপি সব নষ্ট করে দিল। ব্লাডি ওর। আদিবা আবারও চিল্লিয়ে বলতে লাগলো, কথা বলছিস না কেন তুই? কথা বল। এই অবস্থায় উত্তেজিত হবার কারণে আদিবার শ্বাসকষ্ট হতে থাকে, মাথাটাও ঘুরে ওঠে।
রাফি ছুটে এসে ধরতে যায়। ছুবি না আমাকে তুই, তোর ওই অপবিত্র হাত দিয়ে। ঠিক আছে, ধরছি না, প্লিজ তুমি শান্ত হও, একটু বসো চুপ করে। চলে যা আমার সামনে থেকে তুই। এখনই 1 সেকেন্ডও সহ্য করবো না তোকে আমি আর, চলে যা। রাফি আদিবাকে শান্ত করার জন্য রুম থেকে বের হয়ে ছাদে চলে আসে। দেওয়ালে সজোরে খুশি মারে, লিপি, আই ওয়ন্ট স্পেয়ার ইউ। ডায়াল করলো লিপির নাম্বারে। মুখে খুব বিশ্রী ভাষা জমিয়ে অপেক্ষায় আছে রাফি ওপাশ থেকে ফোন রিসিভ করার। আদিবা হু হু করে কেঁদে ওঠে। একবার ভেবেছিল হয়তো রাফি ভুল করে ফেলেছে, কিন্তু না, যে স্বইচ্ছে নোংরামিতে জড়িয়ে যায় তাকে আর যাই হোক ক্ষমা করা যায় না। আদিবা চুপ করে বসে থাকে কিছু সময়, তারপর উঠে ধীরে ধীরে বাসার গেট পেরিয়ে চলে যায় বাহিরে, তারপর মেন রোডে। কেন দিকবিদিক পাচ্ছে না, বেখেয়ালিভাবে হেঁটে চলছে। হঠাৎ এক ট্রাক দ্রুত গতিতে হর্ন দিতে দিতে সামনে আসছে, কিন্তু আদিবার সেদিকে খেয়াল নেই। পেছন থেকে কেউ একজন আদিবাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসে। আদিবা, কি করছিলি তুই? সাদ, তুই? হ্যাঁ, তুই কি করতে যাচ্ছিলি? আদিবার মাথা ঘুরে ওঠে। আচ্ছা, তোর বাসা তো এখানে, চল দিয়ে আসি তোকে। আমি বাবার বাসায় যাব। আদিবাকে দেখে একদমই স্বাভাবিক লাগছে না, তাই কথা না বাড়িয়ে ওকে বাবার বাসায় নিয়ে গেল। পুরো রাস্তা আদিবা মনে হচ্ছিল অন্য জগতে আছে। ওর পাশে যে বেস্ট ফ্রেন্ড বসে আছে সেদিকে খেয়ালই নেই। লিপিকে গুনে গুনে 50টা কল দেওয়ার পরও ধরল না, তাই ঘরে ফিরে এলো রাফি। লিপি পায়ের উপর পা তুলে আয়েশ করে বিয়ার খাচ্ছে। বলেছিলাম এর ফল ভালো হবে না, এখন দেখ কেমন লাগে। হাহা করে হেসে বলে উঠল, তুই কল দিতে থাক। রাফি পুরো বাড়ি তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও আদিবা নেই। এই ভোর সন্ধ্যায় কোথায় গেল মেয়েটা? ফোনটাও সাথে নেয়নি। ও চলে যায়নি তো? গলা ফাটিয়ে ডাকতে লাগলো, আদিবা কোথায় তুমি? মা, ওর মায়ের কাছে চলে যায়নি তো? সেখানে যে যাবে, ও তো পার্স মোবাইল কিছু নেয়নি, তাহলে হেঁটে যাচ্ছে? রাফি দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আদিবাকে নিয়ে সাত পৌঁছালে আদিবা চুপচাপ হেঁটে চলে যায়। ওর সাথে যে কেউ আছে সেদিকে খেয়ালই নেই। সাদ গাড়ি পার্ক করে ওর পিছু আসে। আদিবা মামুনি, নিশ্চয়ই সারপ্রাইজ দিতে এসেছ? আদিবাকে বুকে টেনে নেয়। কেমন আছে আমার মেয়েটা? মা, তুমি সবার মতো জিজ্ঞেস করলে না যে জামাই কোথায়? কেন রে মা? সবসময় কি মায়ের বাড়ি এলে জামাই নিয়ে আসতে হবে? আর সে আসলে তো আমি দেখতেই পেতাম। পাগলি মেয়ে আমার। আদিবা ওর মাকে ছাড়িয়ে চলে যায় ভেতরে। আন্টি, একটু কথা ছিল, ওকে রুমে যেতে দিন। কেমন আছিস তুই? আদিবার বিয়ের পর তো আমার বাড়ির রাস্তা ভুলেই গিয়েছিস। ব্যস্ত থাকে আন্টি। আচ্ছা, মেয়েটাকে অমন লাগছে কেন, কিছু জানিস? আমিও চিন্তিত আন্টি, আজ আমি না এলে। খুলে বলল সব। আদিবার মা মুখে আঁচল গুজে কাঁদতে লাগে। কি বলিস? এমন কি হয়েছে ওর? আদিবার বাবাও পেছন থেকে শুনে নেয়। তিনি রেগে বলে ওঠে, আমার মেয়ের সাথে কি করেছে রাফি? মাথা গরম করবেন না আঙ্কেল, আপনারা ওর সাথে কথা বলুন। আমি কাল আসবো, এখন উঠি। খাবার খেয়ে যা। মা অপেক্ষা করছে বাসায়। আমার আরও 1 ঘন্টা আগে বাসায় যাওয়ার কথা আন্টি। আদিবার বাবা সাতকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। রাফি অর্ধেক পথ চলে আসে, কিন্তু আদিবাকে পায় না। শ্বশুরবাড়ি যাবার সাহসও পায় না, তাই বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে আদিবার বোন আবিহাকে কল করে। হে জিজু, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালোই, তবে আপুকে খুব মিস করি। তাড়াতাড়ি আসবো আপুকে নিতে। আচ্ছা জিজু, আমি বাইরে আছি, বাসায় গিয়ে কল দেবনি। মানে আবিহা কিছু জানে না, ওকে বলাও ঠিক হবে না। আচ্ছা, বাসায় গিয়ে কল দিও আমাকে। বাবার কাঁধে মাথা রেখে বসে আছে আদিবা, আর মা নিজের হাতে জোর করে ভেজিটেবল স্যুপ খাইয়ে দিচ্ছে। ওনারা ঠিক করেছে আদিবা যত সময় না নিজে থেকে কিছু বলবে, কেউ কিছু জিজ্ঞেস করবে না। আপুই, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আদিবা হেসে বলে, চলে এলাম তোর চকলেট আইসক্রিমে ভাগ বসাতে। তুমি যাবার পর তো এগুলো তেমন খাই না। দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি সব। এই মা, এই মাত্র এলি, এখন না, কাল আনিস। ওকে আপু, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর জমিয়ে আড্ডা হবে। আহিবার কপালে চিন্তার ছাপ। আপুর চোখ মুখ ফোলা, তখন হাসিটাও মেকেছিল। কিছু একটা হয়েছে, জিজুকে কল দিতে হবে। জিজু, আপু তো এখানে, আপনি বললেন না যে? কেমন লাগলো সারপ্রাইজ? জিজু, আপু কি রাগ করে এসেছে? হ্যাঁ, পাগলিটা না, না বলে চলে গেছে। ফোনও নেয়নি। আমি সকালে আসবো, একটু দেখে রেখো। আমি আছি তো, প্যারা নেই, রাখছি এখন, বাই। রাতে ঘুমানোর সময় আদিবা আবিহার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। একদম চুলের যত্ন নিস না।
এখন থেকে আমি তেল দিয়ে দিব প্রতিদিন। হিহি করে হেসে দিয়ে আহিবা বলে উঠল, দিও, বড় জোর একদিন দেখবে সকালেই তোমার বউ পাগল জামাই হাজির হবে তোমাকে নিয়ে যেতে। আদিবা আনমনে বলে ওঠে, আর যদি না যাই? আবিহা চমকে ওঠে, কি বলল আপু? আবিহা কিছু জিজ্ঞেস করার আগেই আদিবা বলে উঠল, ভালো লাগছে না, ঘুমাবো আমি। চোখ বুজে নিল আদিবা। জিজুর সাথে আগেও রাগারাগি হয়েছে আপুর, কিন্তু কখনো এভাবে বলেনি। এবার বড়সড় কিছু হয়েছে মনে হয়। আবিহাও ঘুমিয়ে পড়ল। সবাই ঘুম। আদিবার চোখে এক ফোঁটাও ঘুম নেই। চোখটা বন্ধ করলে নোংরা দৃশ্যগুলো ভেসে উঠছে। কাঁদছে না, তবুও কষ্টের জোয়ারের বানের টানে চোখ থেকে অবাধ্য জলগুলো উপচে পড়ছে। কেন করলে রাফি এমনটা? আমার থেকে তোমার সাময়িক শারীরিক সুখ কি খুব বেশি দরকার ছিল? কি হতো একটু ধৈর্য ধরে থাকলে? এই তোমার ভালোবাসা রাফি? এদিকে রাফিও এক মুহূর্ত শান্তিতে নেই। অপেক্ষায় আছে কখন সকাল হবে। আদিবাকে ছাড়া আমি পারবো না থাকতে, অসম্ভব। যেভাবেই হোক ওকে বুঝিয়ে আমি নিয়ে আসবো কালই। আদিবার কাছে একদম সকাল সকাল চলে যায় রাফি। উদ্দেশ্য সকালের নাস্তাটা করেই চলে আসবে ওকে নিয়ে। বাসায় সবাই প্রস্তুতি ছিল রাফি আসবে, তারা জানে। সব সময় এটাই করে। সবার ব্যবহার দেখে মনে হচ্ছে আদিবা কাউকে কিছু বলেনি, তাই রিল্যাক্সে নাস্তাটা সেরে নিল। আদিবার রুমে চলে গেলে রাফিও আসে সাথে। দরজা লক করে আদিবার পাশে গিয়ে বসে। চোখ গরম করে বলে, ওঠ এখান থেকে। রাফির সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে, এখনও রেগে আছো? আছি, এবং আজীবন থাকবো। মানে কি বলতে চাচ্ছ? আমি তোর সাথে আর সংসার করব না। রাফি কথাটা শুনে হো হো করে হেসে ওঠে। তারপর কি করবে? তুমি কি ভাবো তোমার ফ্যামিলি তা করতে দিবে? আর বাকিদের কথা নাই বললাম, তাই ফালতু কথা রাখো, বাসায় চলো। তোর সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। এখান থেকে জাস্ট চলে যা তুই। আমি এখন কাউকে কিছু বলবো না। যা হবার সেটা বেবি দুনিয়াতে আসার পর হবে, কারণ গর্ভবতী অবস্থায় এমনিতেও ডিভোর্স হবে না। এত আগে সবাইকে প্যানিক করতে চাই না। ততদিন তুই অভিনয় করবি যেন সব ঠিকঠাক। আর হ্যাঁ, কথাটা যেন আমাদের মাঝেই থাকে। আমার আগে তোর থেকে দূরে থাকার কারণ কাউকে বলবি না। এখন যা, আমি রেস্ট নিব। তুমি বললে সব শুনতে হবে আমাকে? চিনিস তো আমার বাবাকে, রিটায়ার্ড কর্নেল। এই ভিডিও আর এর পেছনে তোর মনোভাব যদি জানতে পারে, তোকে 2 টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দিবে। রাফি এবার ভয়ে ঢুকিল। সত্যি এই লোক প্রচুর ডেঞ্জারাস, আর 2 মেয়ে বলতে পাগল। একবার আদিবাকে একটা ভার্সিটির ছেলে বাজে কথা বলেছিল, তাই আদিবার বাবা ওকে পিটিয়ে পাক্কা 2 দিন ভার্সিটির মাঠে হাত পা বেঁধে বাঁশ দিয়ে টাঙিয়ে রেখেছিল। এরপর আদিবাকে ভয় পায় না শুধু, সাথে ওই ভার্সিটিতে র্যাগিং অফ সহ সব অসভ্য ছেলে পেলে ভদ্র হয়ে যায়। রাফি আর কথা বাড়ায় না, নিজের যত্ন নিও। আমি সময় পেলে আসবো আবার, আর তোমার দরকারি সব জিনিসপত্র পাঠিয়ে দিব আজই। রাফি চলে যেতেই আদিবা বলতে থাকে, জানি তো ভালোবাসো, সারাটা রাত এক ফোঁটাও ঘুমাওনি, এমনকি রাতে খাওনি। তোমাকে আমিও প্রচুর ভালোবাসি, তবে তুমি তার যোগ্য নও রাফি। আমি আমার সবটুকু ভালোবাসা নিংড়ে অপাত্রে দান করেছি। বাবা মা বাইরে গেছে, আবিয়াও চলে গেছে ক্যাম্পাসে। একা একা বসে আছে আদিবার, কিছুই ভালো লাগছে না। বেবি কিক করলো পেটে, বড্ড দুষ্টু হয়েছে। কিন্তু তুমি বাবু যখন তখন কিক দাও কেন? এখনই এত জ্বালাচ্ছ, বাইরে এলে না জানি কি কি করবে। তোমার পিছে সারাদিন থাকতে হবে আমার। বেবি আবার কিক করলো? আদিবা পেটটা 2 হাতে আঁকড়ে বলল, তাড়াতাড়ি চলে এসো লক্ষ্মী বাচ্চাটা, মামা অনেক অপেক্ষা করে আছি। আননোন নাম্বার থেকে কল আসছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অচেনা মেয়েলি কণ্ঠস্বর বলে উঠল, কেমন আছো? কে? তোমার বরের বর্তমান ভালোবাসা। কথাটা শুনে আদিবার পায়ের রক্ত মাথায় উঠে গেল রাগে। তবুও নিজের রাগকে পাত্তা না দিয়ে বলল, আমার কাছে কি? ভিডিওতে তো দেখেছো আমরা কত হ্যাপি। এখন বলো, কবে ডিভোর্স দিচ্ছ ওকে? আমার আর তর্স হয়েছে না বিয়ে করে একসাথে থাকার জন্য। আদিবা এবার জোরে জোরে হেসে উঠল। কি বলছো এসব? বাংলা মদ খেয়েছো নাকি? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, বিকজ আই ওয়ন্ট রিপিট মাই ওয়ার্ডস। কি যেন বললে? ভালোবাসা আবার বিয়ে? রাফি মরে গেলেও ওর ভালোবাসার জায়গায় আমি ছাড়া অন্য কেউ আসতে পারবে না, কারণ ও সেই সুযোগই দিবে না। আর বিয়ে, ও শুধু তোমার সস্তা দেহটাকে ভোগ করেছে। বিয়ে যদি করতো তাহলে তোমাদের রঙ্গলীলার ভিডিও আমাকে পাঠানো লাগতো না। লিপি চুপ করে শুনছে কথাগুলো, কারণ আদিবা মিথ্যা বলছে না। এই চুক্তিতে রাফির সাথে ও বেড শেয়ার করেছিল, কিন্তু রাফির প্রেমে পড়ে গিয়ে ঘটল অঘটন। আদিবা আবারও বলল, শুয়েছ, মজা দিয়েছ, বিনিময়ে মজাও পেয়েছো, টাকাও পেয়েছো। এর থেকে বেশি কিছু আশা করলে তোমার আমও যাবে, ছালাও যাবে।
that don't call me again. Otherwise, I will take legal action against you. ফোন রেখে লিপি আদিবার কথাগুলো এবার মন দিয়ে ভাবতে থাকে। আমার ভালোবাসা তো একতরফা, আর রাফিও আমাকে বিয়ে করবে না যতই ব্ল্যাকমেল করি। না বাবা, আমি আর এর গভীরে যাব না, নইলে জেলে পচে মরতে হবে। ভালোবাসার থেকে জীবনের মূল্য অনেক বেশি। তাছাড়া আমি ওকে ভালোবাসি না, জাস্ট ওর গুড লুকিং আর টাকার ওপর ক্রাস্ট। অনবরত দরজা ধাক্কাচ্ছে কেউ, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। লিপি বুঝে গিয়েছে বাইরে রাফি এসেছে। ভয়ে ঢোকিল। দরজা তো খুলতেই হবে, না হলে ঝামেলা বেঁধে যাবে। লিপি দরজা খুলে দিল। রাফি ঠাস করে চর মেরে দিল। লিপি ছিটকে পড়ল ফ্লোরে। রাফি ভিতরে ঢুকে দরজা লক করে দিল। হিংস্র চাহনি দিয়ে রয়েছে লিপির দিকে। লিপি ভয়ে বসেই পিছুতে থাকে। খুব বার বেড়েছে তাই না? আমার সংসারে অশান্তি বাঁধিয়ে ফোন রিসিভ করিস না তুই? রাফি বেল্ট খুলে ইচ্ছা মতো পেটাতে লাগলো লিপিকে। তোর জন্য আজ আমার বউ বাবার বাড়ি চলে গেছে। আমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। খুব শখ না তোর আমাকে বিয়ে করার? নে, এবার বেল্টের বাড়ির সাথে তা উপভোগ কর। আই এম সরি রাফি, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। আমি আর এরকম করব না। তোমাদের লাইফ থেকে দূরে চলে যাব। তোর সরি দিয়ে কী হবে আমার? কি করব তোর সরি দিয়ে? তোকে কি টাকা কম দিয়েছিলাম যে এত বড় ক্ষতি করলি আমার? আগের চেয়ে মারার স্পিড আরও বাড়িয়ে দিল। লিপির চিৎকার শোনার মতো কেউ নেই। রাফি আয়েশ করে পেটাচ্ছে, যত সময় না সব রাগ কমে। আদিবা বেবির সাথে আবারও কথা বলছে। সরি বাবুন সোনা, তুই রাগ করিস না। তোর বাবাকে দূরে রাখছি বলে। জানিসই তো কী করেছে? তোকে আমি ভালোবাসবো, অনেক ভালোবাসবো, দেখিনিস? ওই নোংরা লোকের ছায়াও পড়তে দিব না তোর ওপর। ব্যাস কয়টা দিন তুই পৃথিবীর আলো দেখলেই ওর জীবনের অন্ধকার নামাবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার রাফি সারোয়ার। বাবা মা ডাকছে আদিবাকে। আদিবা দেখে যাও, তাড়াতাড়ি এসো। আদিবা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে আসে। এ কি করেছো? এত কিছু কেন? তুমি তো না বলে এসেছো, তাই বাজার করা হয়নি। এখানে সব তোমার পছন্দের খাবার। তুমি আমের আচার পছন্দ করো, দেখো তোমার বাবা সবগুলো নিয়ে এসেছে। এখানে 6 রকমের আছে। আমি সব তোমার রুমে পাঠিয়ে দিচ্ছি। অযথা টাকা নষ্ট করো তো। আমার যা আছে সবই তো তোমাদের 2 বোনের। আমি টাকা নিয়ে কি কবরে যাব? বাবা বড্ড বেশি বলো তুমি। ঠিক আছে, আমি আর কিছুই বলবো না, যা খুশি করো। বাবা শোনো, আজ কিন্তু তোমার স্পেশাল ক্যাসোনার স্যালাডটা করবে। লাঞ্চে চাই আমার। আদিবার বাবা খুশি হয়ে গেলেন। অনেক দিন পর আজ কিচেনে যাবে। আর আদিবার মায়ের মুখ কালো হয়ে গেল। এই শোনো, আমি সব কাটাকুটি যা যা লাগে সব করে দিব, তুমি শুধু রান্না করবে। একা একা পাকনামি করে আমার কিচেনের 28টা বাজাবে না। আদিবা হো হো করে হেসে ওঠে। কী নিয়ে এত হাসাহাসি হচ্ছে আমাকে ছাড়া? কিছু না, আমার কিচেনের সর্বনাশের প্ল্যান করছে তারা বাপ বেটি। ওয়াও, আমিও তোমার দলে, হিহি করে হেসে দিল আবিহা। আজ একসাথে মায়ের কিচেনে 12 টানা মায়ের ভাষার 28টা বাজাবো। আবারও সবাই মিলে হেসে দিল। আদিবার মা প্রাণ ভরে স্বামী সন্তানদের হাসি দেখছে কতদিন পর। রাফি আদিবার জন্য সব কিছু পাঠিয়ে দিয়েছে বাসায় এসে। লিপির অবস্থা এত খারাপ করে এসেছে, কখনো আর রাফির সামনে আসবে না। আদিবাকে কল দিল। তোমার সব কিছু পাঠিয়ে দিয়েছি, কাল মিটিং আছে, আমি পরশু আসব। ওকে, ফোন রেখে দিল। আর শোনো, নিজের যত্ন নিও। লাভ ইউ। হ্যালো আদিবা, কথা বলছো না কেন? আদিবা কল কেটে দিয়েছি। এত ঘৃণা হচ্ছে? কথা শেষ না করে রেখে দিল। কি করলে ক্ষমা করবে আমাকে তুমি? কিছুই বুঝতে পারছি না। রাফি আদিবা সব প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছে দেখে আদিবার বাবা মা বোন বুঝে গেল আদিবা একদম বেবি ডেলিভার পর্যন্ত থাকবে। খুশিতে মনটা নেচে উঠল ওদের। বিকেলে কিছু মহিলা এলো আদিবার বাসায়। আশেপাশে ফ্ল্যাটের সব ভাবিরা আদিবার মায়ের সাথে গল্প করছিল। আদিবা রুম থেকে বাইরে এলো। কি ব্যাপার ভাবি, আদিবা মামুনি এসেছে বলেনি তো? কবে এলো? এই তো গতকাল রাত্রে এসেছে। তার আদিবাকে ডেকে পাশে বসালো। কেমন আছো মামুনি? কোনো সমস্যা হচ্ছে না তো? ভালো আছি, সমস্যা নেই কোনো। তা ভাবি মেয়ে কতদিন থাকবে? আদিবার ঠোঁটের আগা এসে গেছে। আর যাব না। কিন্তু আদিবার মা বলে ফেলে, প্রথম বাচ্চা তো বাবার বাড়িতেই হয়, তাই একদম বেবি দুনিয়াতে আসলে তারপর। আদিবাকে সবাই অনেক দোয়া দিয়ে চলে যায়। সবাই যাওয়ার পর আদিবা ওর মাকে জিজ্ঞেস করে, আমি যদি আর কোনোদিন শ্বশুরবাড়ি না যাই তবে কি খুব সমস্যা হয়ে যাবে মা? মেয়ের কথা চমকে ওঠেন তিনি, কিন্তু নিজের অবস্থা বুঝতে না দিয়ে একগাল হেসে বলে ওঠেন, সমস্যা কেন হবে? কী যে বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, মজা করছিলাম মা। পাগলি মেয়ে আমার, যা রেস্ট কর। আদিবা বিছানায় হেলান দিয়ে ভাবছে,
কতটা কঠোর করে দিয়েছো আমার মনকে তুমি রাফি। এতটাই ঘৃণা হচ্ছে তোমার মুখটাও দেখতে মন চায় না, অথচ তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও ভাবতে পারতাম না। আচ্ছা, আমার থেকে তো মাত্র এই কয় মাস দূরে রয়েছে, তাই সহ্য করতে পারলো না? তার মানেও কি বিয়ের আগেও হতেও পারে, কেন জানি আর এক বিন্দুও বিশ্বাস হচ্ছে না লোকটাকে। বদ্ধ রুমে বসে থেকে বড্ড একা লাগছে। হয়তো রাফির শূন্যতা পোড়াচ্ছে, কিন্তু না, আমি ওকে ক্ষমা করব না, কিছুতেই না। যতই কষ্ট হোক আমি আমার ভালোবাসাকে অপমান করব না। আদিবা আনমনে একটা কবিতা আবৃত্তি করতে লাগলো। ঘুরে ফিরে কি তার দেখা পাই, নাকি সে আমার রন্ধ্রে রন্ধ্রে বসবাস করে? ধুলোমাখা হয়ে আড়ালে হারায়, আবার হালকা নীল বিষাদী বাতাসে স্পষ্ট দৃশ্যমান হয়ে সামনে এসে দাঁড়ায়। কী রে, বেশ তো ছিলি আমায় ছাড়া। এত সহজে কি থামবে এই তারা? আমি যখন আড়ালে তুই কোথাও হারালে। সেই শূন্যতা পোড়াতে ভরে দিব তোর আমাকে ভুলে থাকা হৃদয়ে অসংখ্য বেদনাময় হাহাকার। কারণ আমি তোর, তুই আমার। দরজার করাঘাতে সেদিকে তাকায় আদিবা। আবিহা এসেছে। কি করছো একা একা আপু? কিছু না, ছাদে যাবে আপু? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই অবস্থায় অসময়ে ছাদে যেতে হয় না। ঠিক আছে আপু, কাল তোমাকে চেক আপ করতে নিয়ে যাব। কেমন যেন শুকনো লাগছে। যেতে হবে। আমি চাই না আমার জন্য বেবির ক্ষতি হোক। কি কথা হচ্ছে দুই বোনের? এই তো কাল আপুকে নিয়ে চেক আপ করতে যাব। যেও। মুম্বাই মরিচের চটপটি এনেছিলাম, কেউ কি খাবে? আদিবার চোখ চিকচিক করতে লাগলো খুশিতে। তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয় তাড়াতাড়ি। আদিবার মা ট্রে ভর্তি করে নিয়ে এলো, আর আদিবাকে কড়াভাবে বলে গেল যেন অল্প খায়, না হলে সমস্যা হবে। মা যেতে আদিবা হামলে পড়ে চটপটির ওপর। স্বাদ অপলকে দেখতে থাকে আদিবার দিকে। রাফি একটা ক্যাফেতে বসে আছে, সামনে ওর বেস্ট ফ্রেন্ড আবির বসা। চরম বিরক্তি নিয়ে তাকিয়ে আছে রাফির দিকে, কারণ কত ঘন্টা ধরে বসে আছে, অথচ রাফির মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। শালা নির্ঘাত বড় কিছু বাঁধিয়েছে এবার। আবির বলল, আর কত সময় মুখে তালা দিয়ে বসে রইবি? কিছু তো বল, নইলে আমি চললাম বাসায়, বড্ড ঘুম দরকার। এদিকে আমার ঘুম, মনের শান্তি, আমার অস্তিত্ব আমার থেকে দূরে চলে গেছে। আরে ভাই, না বললে কিভাবে বুঝবো কি করেছিস বল? আমি শিওর এবার তুই বড় কিছু ঘটিয়েছিস। বড় না, অনেক বড় অঘটন ঘটিয়েছি। আসলে আদিবাকে এতদিন কাছে না পেয়ে আমি নিজেকে সামলাতে পারিনি, তাই একটা মেয়ের সাথে ফিজিক্যালি জড়িয়ে পড়ি। তারপর ছি, তুই এতটা নিচু হলি কিভাবে রাফি? আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। তুইও আমাকে বুঝলি না? কোথায় বুঝলাম না, বুঝেছি বলেই তো এমন করছি। আমরা মুসলিম, 4টা বিয়ে ফরজ আমাদের। হ্যাঁ, তো কর না বিয়ে, কে মানা করেছে? কিন্তু তুই তো পরকীয়াও করছিস না, সরাসরি অবৈধ শারীরিক সম্পর্ক করছিস। কে মেনে নিবে এটা ভাই? তার উপর তুই এতে কোনো অন্যায়ও দেখছিস না। তোর তো ভাগ্য ভালো আদিবা তোকে খুন করে ফেলেনি। এখানে আদিবা হলে কি করতি তুই? ও কেন করবে আজব? আমি একটা ছেলে, সোনার আংটি বাঁকা হলেও দামি। আর মেয়েদের বেলায় ছুরি বাঙ্গির ওপরে থাকুক বা নিচে, ক্ষতি কিন্তু বাঙ্গিরই হয়। তেমনই আদিবা এসব করলে সমাজ ওকে সোজাসুজি বলবে পতিতা, দুশ্চরিত্রা, আরও কত কি। কিন্তু আমার বেলা সমাজ কি এসব বলবে? সমাজ তো বলবে পুরুষ মানুষ করতেই পারে, অথবা দোষটা আদিবারই হবে। লোকে বলবে আদিবাই আমাকে ধরে রাখতে পারেনি বা আমার চাহিদা মেটাতে পারেনি, তাই আমি অন্য জায়গায় গিয়েছি। আবির 2 হাত জোরে 2টা তালি দিয়ে বলল, বাহ, সব কিছু জেনে শুনে বুঝে তবেই মাঠে নেমেছিস দেখছি। একদম 3rd ক্লাস চিন্তা ভাবনা তোর। আমি আর কিছুই বলবো না তোকে রাফি। আদিবা ভাবি যা করেছে ঠিকই করেছে। শি ডোন্ট ডিজার্ভ সাচ এ লো ক্লাস অর ক্যারেক্টারলেস পারসন জাস্ট লাইক ইউ। আবির সোজা চলে যায় রেস্টুরেন্ট থেকে। মনে মনে আওড়াতে থাকে, এটা আমার ছোটবেলার বন্ধু রাফি নয়, একদম পাল্টে গেছে। আমি এমন কিছুই করিনি যে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আমাকে। বেশ, তবে তোরাই থাক তোদের অ্যাটিটিউড নিয়ে, আদিবা আমাকে ছাড়া থাকতেই পারবে না। একটু রাগ করেছে তো কয়দিন পর সব ভুলে যাবে। আবিয়া, ওর সাথে কথা বলবো। তুমি কি শিওর ব্রো? কি জানতে চাস? যা ঘটেছে। আমি তোকে কোনোদিন এরকম দেখিনি আদিবা, তাই কোনো রকম ভনিতা ছাড়া বল কি হয়েছিল। বলে কি হবে? এভাবে বলছিস কেন? তুই মনে মনে কষ্ট পাচ্ছিস, একটু হলেও কমবে? প্লিজ বল কি হয়েছে। কিছুই না, কাউকে অতিরিক্ত ভালোবাসার অন্ধবিশ্বাসের ফল পেয়েছি রে। রাফি আমাকে চরমভাবে ঠকিয়েছে সাদ। আদিবা কেঁদে ফেলল। সাদের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আন্দাজ করতে পারছে কি হয়েছে, কিন্তু সাহস পাচ্ছে না জিজ্ঞেস করার। নিশ্চয়ই অপ্রত্যাশিত কিছু বলবে আদিবা। ঠিক আছে, এখন কিছুই বলতে হবে না, রেস্ট কর।
যখন তোর মন চাইবে বলতে জাস্ট কল মি, ইউ নো না, গ্ল্যাম অলওয়েজ দেয়ার ফর ইউ। আদিবা হালকা মাথা নেড়ে সম্মতি দেয়। সাদ চোখের পানি লুকোতে দ্রুত বের হয়ে যায় রুম থেকে। রাতে খাবার সময় আদিবার বাবা নিজ হাতে খাইয়ে দিচ্ছে 2 মেয়েকে। আদিবার মা ভীষণ চিন্তিত। বিকেলে আদিবার কথা শুনি। রাতে শোবার সময় আদিবার মা ওর বাবাকে বলে বিকেলে মেয়ের হেয়ালি কথা, রাফি যদি আমার মেয়েকে কোনো কষ্ট দিয়ে থাকে আমি ওকে মেরে মাটিতে পুঁতে দেব বলে রাখলাম। দেখেছো আমার মেয়ের চোখের নিচে কালি পড়ে গেছে। এখনই এত ভেবো না তো। কাল আদিবা যাবে ডক্টরের কাছে। আর দোয়া করো যেন ভালো কিছুই হয়। যা ভাবছি সেটা যেন না হয়। মেয়েটা অনেক ভালোবাসে যে রাফিকে। রাত 1টা। আদিবার চোখে ঘুম নেই। টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুয়ে আছে। রাফি কল দিচ্ছে। আদিবার অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করলো। ওপাশ থেকে রাফি নিঃসল কণ্ঠে বলে উঠল, একটু ভালোবাসো না আর আমাকে, তাই না বউ? তুমি মদ খেয়েছো রাফি? ও মাই গুডনেস, আর কত অধপতন হবে তোমার রাফি? মেরে ফেলতে চাও আমাকে? তোমাকে মারবো কেন? তুমি তো আমাকে মারতে চাও, তাই তো গিয়ে বসে আছো বাবার বাড়ি। এতটা নিষ্ঠুর কী করে হতে পারো তুমি? আমাকে ছাড়া কিভাবে আছো তুমি? মানুষ যখন অতিরিক্ত কষ্ট পায় তখন নিষ্ঠুর হতে শেখে। আজ আমার এই নিষ্ঠুরতার কারণ একমাত্র তুমি রাফি। এরকম করো না, মরে যাব আমি তোমাকে ছাড়া। অনেক বেশি ভালোবাসি তো আদিবা। হাহ, ভালোবাসা? দেখলাম তো তার নমুনা। আমি ঘুমোবো রাফি, গুড নাইট। প্লিজ একটু থাকো না, আই মিস ইউ বউ। বউ, মাই ফুড, ডোন্ট কল মি এগেন। আদিবা ফোন বন্ধ করে দিল। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এরপর আর কাউকে কাছের মানুষ হয়ে মন ভাঙার সুযোগ দেওয়া হবে না। আপনি কোনো কারণে স্ট্রেসড? কাইন্ডলি ক্লিয়ার করে বলুন আমাকে। আপনার বেবির উপর এর প্রভাব পড়ছে। আদিবার বুক মোচড় দিয়ে ওঠে। না ডক্টর, আমার বেবির কোনো ক্ষতি হলে আমি সত্যি নিঃস্ব হয়ে যাব। প্লিজ বলুন কি হয়েছে। আদিবা একে একে সব বলল। ডক্টরের ভ্রু কুঁচকে এলো রাফির মনোভাব শুনে। উনি কি মানুষ না নীতিহীন জানোয়ার? এখন আপনি কি ভাবছেন? ফিরে যাবেন? যেতাম যদি ও বলতো ভুল করেছি, কিন্তু ওর বিন্দু মাত্র অপরাধ বোধ নেই। ও ছেলে, তাই করতেই পারে সব। এরকম চিন্তাধারার মানুষের সাথে থাকা অসম্ভব। তাই আমি ঠিক করেছি ওকে ডিভোর্স দিয়ে দেব। গুড, ব্রেভ ডিসিশন। তাহলে এগুলো নিজের মনেও সেট আপ করে নিন। নিজেকে স্ট্রং করুন। চেষ্টা করছি, তবে এতদিনের ভালোবাসা তারপর সংসার জীবনের পথ চলে একটু সময় লাগছে। সময় লাগবেই, তাই বলে নিজের ক্ষতি করে নয়। আপনি সবসময় চেষ্টা করবেন হাসি খুশি থাকার জন্য। এটা একদম সেন্সিটিভ সময়। ছোট ভুলে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার সাথে কে এসেছে? ছোট বোন। ওকে পাঠিয়ে দিন, ওর সাথে আমি কথা বলবো। কিন্তু ডক্টর, ডোন্ট ওয়ারি, আমি কিছুই বলবো না। ডক্টরকে ধন্যবাদ দিয়ে বের হয়ে আসে আদিবা। বাসায় আসার পর থেকেই শুরু হয় আভিয়ার খেয়াল রাখার অত্যাচার। একটু পরপর এটা সেটা নিয়ে আসছে। মোট কথা আমাকে একটু খুশি রাখতে যা করা যায় তাই সব করছে। কিন্তু মনটা এখন বেশিই খারাপ। আজ রাফি আসবে, না চাইলেও দেখতে হবে অমানুষটাকে। বাবা মা আভিয়া সবাই মিলে অনেক বেশি খেয়াল রাখছে আমার। রাত হয়ে এসেছে। কিছু সময় পর রাফি আসবে। বারান্দা থেকে চমৎকার ঘ্রাণ আসছে বেলি ফুলের। আভিয়ার অনেক ফুল পছন্দ, তাই বিভিন্ন সুগন্ধি ফুল গাছ লাগিয়েছে পুরো বাড়ি জুড়ে। রাফি এসে পড়েছে। মা জামাই আদর করতে ব্যস্ত। এই আদিবাকে ডেকে আন। মা থাক, আমি যাচ্ছি ওর কাছে। আভিয়া দুষ্টুমি করে বলল, তো আর সইছে না জিজু? একটাই তো বউ, তাও রাগ করে এখানে বসে আছে। আহারে বেচারা। হা 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 করে হেসে দিয়ে আভিয়া বলল, দৌড় দিন। রাফি হাসি মুখে রুমে ঢুকলেও আদিবার মুখ ঘুরিয়ে নেওয়া দেখে রাফি ওয়াশরুমে চলে যায়। আদিবার অস্থির লাগছে রাফিকে দেখে, অথচ এই মানুষটাকে এক পলক দেখতে অস্থির হয়ে থাকতাম। রাতে খাওয়া দাওয়ার পর রাফি রুমে ঘুমাতে এলে আদিবা চিল্লিয়ে আবিহাকে ডাকে। আবিহা ছুটে এলো। বলো আপু, গেস্ট রুমে রাফি থাকবে, ব্যবস্থা করে দে। আবিহা কিছু বলার আগে আদিবার মা পেছন থেকে বলে ওঠে, সে কিরে কেন? ডক্টর ঠিকমতো ঘুমাতে বলেছে আমাকে। রাফি রাতভর হাত পা ছুড়ে। আমার ঘুম হয় না, চিন্তা কখন পেটে হাত পা লাগিয়ে দেয় ঘুমের ঘোরে। আচ্ছা, তাহলে তো আলাদা থাকতেই হবে। রাফি নির্বাক হয়ে তাকিয়ে আছে আদিবার দিকে। সবাই রুম থেকে বের হতে বলে উঠল, এতটাই অভিমান করেছে যে আমার সাথে এক রুমে থাকবেও না। অভিমান? কে করেছে অভিমান তোমার উপর শুনি? তুমি যা করেছো তাতে আমি রাগ অভিমান করলে এখানে আসতাম না। আমার ভালোবাসা যতটা তীব্র, ঘৃণাটাও তার সমান তীব্র। আমি জাস্ট ঘৃণা করি তোমাকে রাফি। আমার গা ঘিন ঘিন করে তোমাকে দেখলে, আর তোমার স্পর্শ পেলে হয়তো গা গুলিয়ে বমিই করে দেব। রাফি মৃদু চিৎকার করে বলে ওঠে, আদিবা, সত্যি বললাম, নাও লিভ, লেট আস রেস্ট।
রাফির আজ কষ্ট হচ্ছে, এতটাই জঘন্য হয়ে গেলাম ওর কাছে। এমন কি করেছি আমি? এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে এলো। আদিব এবার ভালোই রাগ করেছে বুঝলে। কেন? কিভাবে বুঝলে? জামাইকে রুমেই শুতে দিল না, মিথ্যা অজুহাত দিয়ে গেস্ট রুমে পাঠিয়েছে। তোমার মেয়ে না, মনে আছে? বিয়ের প্রথম দিকে তুমি রাগ হলেই আমাকে রুম থেকে বাইরে পাঠিয়ে দরজা লক করে বসে থাকতে। তুমি ছিলে একটা ফাজিল লোক। আদিবার বাবা মা একসাথে হেসে ওঠে। রাফির বাবা কল দিচ্ছে। স্ক্রিনে তাকিয়ে রাফির শরীর ঠান্ডা হতে থাকে। পৃথিবীতে এই একমাত্র ব্যক্তি যার চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই রাফির। সব সময় কথা জড়িয়ে যায়। আদিবা, মামনি কেমন আছে রাফি? ভালো আছে, তোমরা কেমন আছো? ভালো আছি। মামনির ডেলিভারির ডেট তো এগিয়ে এসেছে। আমি আর তোর মা তাড়াতাড়ি ঢাকা আসবো। আদিবাকে বলবি না, সারপ্রাইজ থাকবে ওর জন্য। মেয়েটার খেয়াল রাখিস। রাফির ঘাম ঝরতে থাকে। বাবা ঝাড়ি দিয়ে বলে, শুনতে পাচ্ছিস? রাফি আমতা আমতা করে বলে, হ্যাঁ বাবা, ঠিক আছে। ফোন রেখে রাফি চিন্তায় থাকে। বাবা এসব জানলে আমাকে জবাই করে সময় নষ্ট করবে না, একদম 20 তলা অ্যাপার্টমেন্টের ছাদ থেকে ফেলে দেবে। আদিবাকে বলতে হবে যাই না, সকালেই বলবো, এখন নিশ্চিন্তে ঘুমাক একটু। চোখটা লেগে এসেছিল। আননোন নাম্বার থেকে কল দিচ্ছে কেউ। টেবিল ল্যাম্প জ্বালিয়ে কলটা রিসিভ করলো আদিবা। তীব্র বিরক্তি নিয়ে বলল, কে? অপর পাশ থেকে বলল, স্বামীর বুকে আরামে ঘুমানো হচ্ছিল বুঝি। এবার রেগে বলল, কে? কণ্ঠটা চিনলে না? আমি লিপি। বেহায়ের মতো কল দিয়েছো কেন আমাকে? এত সহজে ছেড়ে দিব তোমাদের ভাবলে কি করে? রাফিকে কল দেওয়ার মুড নেই, তাই তোমাকেই কল দিলাম। কি চাও? টাকা? কিসের টাকা? না দিলে তোমার ইনোসেন্ট স্বামী আর আমার সুখময় ভিডিওটি রাফির বাবাকে পাঠিয়ে দিব। সেটা তোর নাগরকে বল, ব্লাড স্ল্যাট। আদিবা ফোনটা রাখতে নিলে লিপি বলে, ঠিক আছে। আর সাথে তোমার কিছু হট ছবি আছে, সেটাও ভাইরাল করে দিই, কি বলো? মানে? আমার ছবি তুই কোথায় পেয়েছিস? তোমার বরের ফোনে। একদিন আমার সাথে সুখময় সময় কাটানোর পর রাফি যখন গভীর ঘুমিয়েছিল তখন ওর ফোনটা আনলক পেয়েছিলাম। সেদিন রেখে দিয়েছিলাম। ভাবতেই পারিনি সুযোগ মতো কাজে লেগে যাবে। হা হা করে হেসে দিয়ে বলে উঠল, আমার শরীর থেকে যত ফোঁটা রক্ত ঝরিয়েছে রাফি, তার দাম দিতে হবে ওকে। 50 লক্ষ টাকা 3 দিনের ভেতর না পেলে এই ছবি আর ভিডিও ভাইরাল করে দেব। গুড নাইট। বিশ্রী হাসি দিয়ে রেখে দেয় ফোনটা। এবার আদিবা চিন্তায় পড়ে যায়, সাথে প্রচণ্ড রাগ নিয়ে বলে, লিপি জানে না ও কার সাথে পাঙ্গা নিতে এসেছে। রাফিকে কল দিয়ে বলে, জাস্ট 1 মিনিটের মধ্যে আমার রুমে আয়। রাফি ভয়ে ভয়ে ঘরে ঢুকে। হঠাৎ এত রাগের কারণ খুঁজে পাচ্ছে না। দরজা লক করে এখানে এসো। রাফি সামনে গিয়ে বসে। আদিবা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে খুবই শান্তভাবে বলে, তোর পাপের শাস্তি কি এখন আমাকেও ভোগ করতে হবে রাফি? রাফি চমকে ওঠে। মানে কি বলছো? আদিবা লিপির সাথে কথা বলার রেকর্ড শোনায়। রাগে রাফির কপালের রগ ফুলে ওঠে। আলগা রাগ দেখিয়ে কি হবে এখন? আমি তো আমার মতো করে ওকে টাইট দিয়ে দেব, কিন্তু তোমার কি হবে রাফি? বাঁকা হেসে তাকিয়ে থাকে আদিবা। রাফি নিরীহ হরিণের মতো চুপটি করে তাকিয়ে আছে। এটা অন্য সময় হলে আদিবা অতি আদরে বুকে আগলে নিত রাফিকে, কিন্তু আজ মজা লাগছে। নিজের কর্মের ফল খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছে রাফি। বাবা মা মনে হয় 3-4 দিনে চলে আসবে ঢাকা। গ্রেট, তাহলে তো তোমার আর রক্ষে নেই, কি বলো? মজা নিচ্ছ? না, মজা লুটছি। তোমার কৃতকর্মের ফল এসব রাফি। খুব তো জোর গলায় বলেছিলে কি এমন করেছি আমি। এখন তুমি কি করেছো সেটা না হয় তোমার বাবাই তোমাকে বোঝাবে। নাও লিভ। রাফি চিন্তা করতে করতে বের হয়ে এলো। আমি যা করেছি সেটা শুধু আমি একাই অন্যায় মনে করছি না, কিন্তু বাকিরা তো আমাকে বুঝতেই চাইছে না। আর লিপি, এবার তুই তোর প্রাণ নিয়ে ফিরতে পারবি না। তোকে হয়তো আদিবা জানে মারবে না, কিন্তু আমি তোকে বাঁচতে দেব না। পরদিন সকালে রাফি অফিসে চলে যায় কারোর সাথে দেখা না করেই। কিরে মামনি, রাফি চলে গেল দেখা না করেই? ওর মিটিং আজ সকালে, নাস্তা ক্লায়েন্টের সাথেই করতে হবে। সবাই ঠিকই বুঝেছে আদিবা মিথ্যা বলছে, কিন্তু কথা বাড়ালো না, কারণ স্বামী স্ত্রীর মানবিমানে তৃতীয় ব্যক্তির কথা বলাটা অসমীচীন। বাসার কলিং বেল বাজছে। এত সকালে এলোটাকে? আবিহা বিরক্তি নিয়ে গেটটা খুলল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে ঠোঁটে চওড়া হাসি ফুটল। আবিহা সাতকে নিজের ভাই থেকে কোনো অংশে কম ভাবে না। গুড মর্নিং মিষ্টি পাখি। গুড মর্নিং, এসো এসো। কে রে? তোর জম। বাদর, এই সাত সকালে কি? সাদের পেছনে ড্রাইভার ঢুকলো 2 হাত ভর্তি ব্যাগস। এসব কী রে? মায়ের শরীরটা 2 দিন খারাপ, আজ সুস্থ হয়েই তার প্রিয় মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে এসব, আর আমার ঘুমের 13টা বাজিয়েছে। বেশ করে। আবিহা, তাড়াতাড়ি সার্ভ কর, খিদে পেয়ে গেছে। ইস, কতদিন পর আন্টির হাতে রান্না খাবো।
তুই প্রেগনেন্ট না হলে আমি জীবনেও আনতাম না আমার স্বাদের ঘুম নষ্ট করে। আমি প্রেগনেন্ট না হলে অবশ্যই 2-3 দিন সময় লাগতো না আমার তার হাতে রান্না খেতে। এখন ফ্যাস করিস না তো, খেতে দে আমাকে। এই আপু এমন করিস কেন ভাইয়ার সাথে? সাদকে আভিয়া চেয়ারে বসিয়ে দিল। আমি খাবার দিচ্ছি, বলো কি দিব আগে? আগে কফি দে। জানিস কোনো রকম ব্রাশটা করে চলে এসেছি। আহালে আমার ভাইটা, এক্ষুনি নিয়ে আসছি, ওয়েট। মা, আভিয়া কি সত্যিই আমার বোন নাকি সাদের বোন লাগে? ভুলে আমার বাসায় নিয়ে এসেছো? আমার মনে হয় মাঝে। বাবা তুমিও? সবাই হেসে উঠল। খাওয়া দাওয়ার পর আদিবাকে সাদ রুমে নিয়ে গেল কথা বলবে তাই। আদিবার মাই বলেছে বলতে। ওই কি বলবি, এভাবে নিয়ে এলি? বস চুপ করে, এখন বল কি হয়েছে। এখন মনে হচ্ছে শেয়ার করা উচিত। অসহ্য যন্ত্রণা বড্ড পোড়াচ্ছে। একে একে শুরু থেকে সবটা বলতে থাকলো আদিবা। সব কিছু ধৈর্য নিয়ে শুনলেও গত রাতে লিপির সাথে কথোপকথন মেজাজ বিগড়ে দেয় সাদের। তুই এখনও কেন সহ্য করছিস এই নরপিশাচটাকে, বলবি আদিবা? বলতে পারিস আমার অনাগত সন্তানের জন্য। কারণ এখন এই ব্যাপারগুলো সবাই জানলে আমার আর রাফির পরিবার কষ্ট পাবে, আর ওদের কষ্ট আমি এখন সহ্য করা মানে আমার বেবির ওপর প্রভাব পড়বে। আর নিজের মনে রেখে যে আরও কষ্ট পাচ্ছি সেটা এখন আর বেশি কষ্ট হচ্ছে না। তবে খুব ভাবায় এই মানুষটাকে আমি কিভাবে চিনলাম না। এখন তো জানলি। আমার সামনের পথ চলা অনেক কঠিন হবে সাদ। যেমনই হোক আমি তোর পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আদিবা বিনিময় মলিন হাসল আর মনে মনে বলছি, জীবনে হয়তো ভালো কিছু করেছি যার বদলে খোদা আমাকে রাফির মতো বন্ধু দিয়েছে। একদম ঠিক বলেছিস। যত্নে রাখিস আমাকে, বুঝলি? তুই সবসময় কিভাবে বুঝিস? তুই সবসময় ভাবতে থাকিস আর আমিও আন্দাজে ঢিল মেরে দিই। হি করে হেসে দিয়ে বলল সাদ, শোন, একদম চিন্তা করবি না, রিল্যাক্সে থাকবি আর আমিও কাউকে কিছু বলবো না। আর লিপির ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। এখন কিন্তু প্রমিস কর তুই স্ট্রেস নিবি না, ওকে? আমি ঠিক রাখবো নিজেকে, ডোন্ট ওয়ারি বাডি। লিপির ব্যাপারে আমিও কিছু ভেবেছি। সারাদিনে রাফি অনেক কল দিয়েছে কিন্তু আদিবা একবারও রিসিভ করেনি। রাতে বিছানায় শুয়ে তাকিয়ে আছে ফ্যানের দিকে আদিবা। যখন সব কিছু মনে পড়ে মন চায় এই ফ্যানে ঝুলে পড়ি, কিন্তু আমি তো হারবো না, আমাকে হারলে চলবে না। আজ আমি যদি হেরে যাই তবে হেরে যাবে হাজারো নারী যারা এরকম পরিস্থিতিতে পড়ে আমার মতো সিদ্ধান্ত নেয়। আমাকে এরকম হাজারো নারীর অনুপ্রেরণা হতে হবে, না হলে এরকম হাজারো রাফি জিতে যাবে। এসব কথা মুখে বলাই সহজ, সারা দিনটা তো ভালোই কাটে, কিন্তু এই রাতটা আসলেই মনটা মানতে চায় না। চোখের অশ্রুগুলো রাতের আধারে একদম অবাধ্য হয়ে যায়। জলরাশির ধারা বইতে থাকে মনের গহীনের কষ্টের চাপে চোখের গহ্বর বেয়ে। ভালোবাসলেই কি কষ্ট পেতে হয়?